4 দিনের সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক টার্নিং পয়েন্ট হতে পারে বললেন মির্জা ফখরুল। এবং ৩৬৯ জন হাজি নিয়ে দেশে ফিরল হজের প্রথম ফিরতি ফ্লাইট। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয়ের রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজুম মুনিরা বিলাসী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ স্থানীয় সময় সকাল 7:05 লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। এর আগে সোমবার সন্ধ্যা 7:30টায় প্রধান উপদেষ্টাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। এদিকে সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। এছাড়া আগামীকাল ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। ওই দিন রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স চ্যাথাম হাউসে একটি বিশেষ ভাষণ দেবেন ডক্টর ইউনূস, যেখানে তিনি বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতি, গণতান্ত্রিক উত্তরণ এবং ভবিষ্যৎ সম্পর্কে দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। সফর শেষে আগামী 14 জুন দেশে ফেরার পরিকল্পনা রয়েছে প্রধান উপদেষ্টার। এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওয়াল্টার ভ্যান ওয়ার্শের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ লন্ডনের একটি হোটেলে এ সাক্ষাৎ হয় বলে নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এছাড়াও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন মেইনজিস এভিয়েশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চার্লস ওয়াইলি। এর আগে 4 দিনের সরকারি সফরে গতকাল সন্ধ্যায় যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ স্থানীয় সময় সকাল 7:05 লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক টার্নিং পয়েন্ট হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রাজধানীর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, স্থায়ী কমিটি এই বৈঠককে স্বাগত জানিয়েছে। জাতীয় ও আন্তর্জাতিকভাবে এই বৈঠকের গুরুত্ব ও সম্ভাবনা অনেক। এই বৈঠক থেকে অনেক কিছুর ডাইমেনশন হতে পারে। এ সময় বৈঠকের মাধ্যমে দেশের রাজনৈতিক সংকট কাটবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। ফর্মালি দাওয়াত করা হয়েছে মিটিং এর জন্য। এটা আপনার 13 তারিখে 9টা থেকে 11টা পর্যন্ত লন্ডন টাইমে এই সময়টা দেওয়া হয়েছে। তো এটা আমাদের স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে এবং আমরা প্রত্যাশা করছি যে এটা বাংলাদেশের যে রাজনৈতিক যে সংকটগুলো আছে এগুলোকে কাটিয়ে উঠতে হয়তো একটা পজিটিভ ভূমিকা রাখতে পারে এই সাক্ষাৎকারটা। পবিত্র হজ সম্পন্ন করে প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৩৬৯ জন হাজি। আজ সকাল 10:54 সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট SV3803 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া বোর্ডিং ব্রিজে উপস্থিত থেকে ফুল দিয়ে প্রথম হজ ফ্লাইটের হাজিদেরকে বরণ করে নেন। বেবিচক জানিয়েছে, আজ আরও 7টি ফিরতি ফ্লাইটে ২,৫০০-এর বেশি হাজি দেশে ফিরবেন। ফিরতি হজ ফ্লাইট চলবে আগামী 11 জুলাই পর্যন্ত। এবছর হজ উপলক্ষে বাংলাদেশ থেকে মোট ৮৫,৩০২ জন ধর্মপ্রাণ মুসল্লি সৌদি আরবে গেছেন। এর মধ্যে প্রথম হজ ফ্লাইটটি ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যায় গত ২৯ এপ্রিল। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। কারাগারের সংশোধন কেন্দ্র বা কারেকশন সেন্টারে কাজ করে বন্দীরা উপার্জন করতে পারবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।
দুপুরে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের তিনি এই কথা জানান। বলেন, কারাভোগ শেষে যেন তারা কর্ম করে নিজ নিজ সংসার চালাতে পারেন সেজন্য সরকার এ ব্যবস্থা করছে। এ সময় রেশনের বাইরেও পরিবারের পক্ষ থেকে পাঠানো টাকায় বন্দীরা কারাগারের ক্যান্টিন থেকে বিশেষ খাবার খেতে পারবেন বলেও জানান উপদেষ্টা। পরিদর্শনকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নাজমুল করিম খান, জেলা প্রশাসক নাফিসা আবেদিন, বাংলাদেশ জেলের আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোতাহার হোসেন উপস্থিত ছিলেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা 4 দিন ছুটির পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। সকাল 11টায় ময়দা রপ্তানির মধ্য দিয়ে বন্দরের কার্যক্রম চালু হয়। আখাউড়া স্থলবন্দরের C&F অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নিসার উদ্দিন ভুইয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। জানান, সকালে 60 টন ময়দা রপ্তানির মধ্য দিয়ে বন্দরের কার্যক্রম শুরু হয়। এ সময় 28,516 কেজি মাছও রপ্তানি করা হয়। তবে 4 দিন ঈদুল আজহা উপলক্ষে বন্দরের আমদানি রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। সারা দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে নারী শিশুসহ 32 জনকে পোষিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ ভোরে দিনাজপুরের এনায়েতপুর সীমান্ত দিয়ে 13 জন, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত দিয়ে 7 জন এবং মেহেরপুর মুজিবনগর উপজেলার আনন্দবাস সীমান্ত দিয়ে 12 জনকে পোষিন করা হয়। এনায়েতপুর বিজিবির কোম্পানি কমান্ডার ঠান্ডু মিয়া জানান, আটককৃতদের বাংলাদেশি নাগরিকত্বর তথ্য যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে ঠাকুরগাঁওয়ের চান্দেরহাট বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম জানান, বিএসএফ সদস্যরা রাতের আধারে 7 জনকে পুশিন করে, পরে তাদের আটক করা হয়। এছাড়া মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের সীমান্ত দিয়ে পুশিন করা 12 জনকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে বিজিবি। ঈদের ছুটিকে কেন্দ্র করে দর্শনার্থী বেড়েছে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমির জেলা সুনামগঞ্জে। সীমান্ত এলাকার পর্যটন স্পট জাদুকাটা, বারেক টিলা ও নীলাদ্রিতে ভিড় করেছেন পর্যটকরা। এদিকে সীমান্তে উত্তেজনা থাকায় পর্যটকদের নিরাপত্তায় বাড়তি নজরদারি বৃদ্ধি করেছে বিজিবি। সুনামগঞ্জ প্রতিনিধি আলাউর রহমানের পাঠানো তথ্যচিত্রে শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্ট। প্রতিবছর ঈদের ছুটিকে কেন্দ্র করে পর্যটকদের উপচে পড়া ভিড় জমে সুনামগঞ্জের দর্শনীয় স্থানগুলোতে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন প্রকৃতিপ্রেমীরা। তবে চলতি বছর পাক ভারত দ্বন্দ্বের কারণে সীমান্ত এলাকায় উত্তেজনা থাকায় পর্যটকদের নিরাপত্তায় কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। এতে নিরাপদে ঈদ আনন্দ উপভোগ করতে পারছেন বলে জানান পর্যটকরা। খুব সুদক্ষভাবে তারা তাদের ডিউটিগুলো পালন করতেছে এবং আমরা যাতে ইন্ডিয়ার বর্ডারের কাছে যেন না যায় এজন্য অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য তারা বাঁশি এবং মাইকিং, হ্যান্ড মাইকিং দিয়ে জনসচেতনতা তৈরি করতেছে। সুন্দরভাবে ঘুরতে পারছি, বাঁশি এবং হুইসেলের মাধ্যমে সেটি সতর্ক করছেন বারবার ইন্ডিয়ার ওইদিকে অতিক্রম না করি। বাংলার অপরূপ সৌন্দর্য সুনামগঞ্জ এত সুন্দর অনেক শুনেছি, তাই আমরা এখানে দেখতে আসছি। পাহাড়, সুনামগঞ্জের নদী, সুরমা নদী। পর্যটকদের নিরাপত্তায় বাড়তি টহলের পাশাপাশি নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এক কর্মকর্তা। যে সকল স্থানে টুরিস্ট স্পট আছে সে সকল স্থানে বিজিবি সদস্যরা নিয়মিতভাবে নিরাপত্তা বিধান করছে, হ্যান্ড মাইকিংয়ের মাধ্যমে, লিফলেট বিতরণের মাধ্যমে এবং টুরিস্টদেরকে অ্যাওয়ারনেসের মাধ্যমে সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধ করা হচ্ছে। এছাড়া আমাদের ঈদ পরবর্তী গরুর চামড়ার চোরাচালান রোধে বিজিবি সজাগ দৃষ্টি রাখছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে বিজিবির এমন কার্যক্রম পর্যটন শিল্পের বিকাশে সহায়ক হবে বলে মনে করেন দর্শনার্থীরা। বিজয় টিভি নিউজ ডেস্ক। দেশের মূল জায়গাগুলোতে এখনও ফ্যাসিস্টের দোসররা ঘাপটি মেরে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। বলেন, তবে জনগণ ঐক্যবদ্ধ থাকলে এদেশের মাটিতে তাদের জায়গা আর কখনো হবে না। দুপুরে বরিশালের মুলাদীতে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ছত্তার খানের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সেলিমা রহমান বলেন, সংস্কার অবশ্যই প্রয়োজন, তবে সেটা নির্বাচিত সরকার করবে। এ সময় অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের আয়োজন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশ কেন্দ্রীয় আইনজীবী ফোরামের সহ সম্পাদক ব্যারিস্টার এম মনিরুজ্জামান আসাদ, বরিশাল উত্তর জেলা বিএনপির সিনিয়র সদস্য ছত্তার খান সহ মুলাদি বাবুগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী, বিশেষ করে যিনি পালিয়ে গেছে, যিনি কি বলবো পতিত সরকার, তার কিছু দোষর এখনো রয়ে গেছে। এটা খুব স্বাভাবিক, কিন্তু তার প্রশাসনে রয়ে গেছে, সেটাই আমাদের চিন্তার ব্যাপার। তা আমরা তো সে চেষ্টা করছি। সেই দোষররা এখনও বাংলাদেশে নানা জায়গায় নানা রকম অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করার চেষ্টা করছে। সেটাকে আমরা আইন শৃঙ্খলা বলেন, আমাদের পাবলিক জনতার সাথে জনতার শক্তি দিয়ে বলেন, আমরা চেষ্টা করছি সেটাকে দূর করার জন্য। অন্তর্বর্তী সরকারকেও বলা হয়েছে যে আপনারা এইসব দোষরদের প্রশাসন থেকে সরিয়ে দিন। ডেঙ্গু আক্রান্ত হয়ে বরগুনায় এ পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জেনারেল হাসপাতালে 3 জন এবং বাকিরা অন্যান্য হাসপাতালে মারা গেছেন। এছাড়া এ পর্যন্ত জেলায় অন্তত 1500 ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তবে এর পরেও বরগুনা জেলাকে ডেঙ্গু হটস্পট হিসেবে ঘোষণা না করা এবং জরুরি ব্যবস্থা না নেওয়ায় বিক্ষোভ করেছে বিএনপি সহ স্থানীয় একাধিক সামাজিক ও রাজনৈতিক সংগঠন। সকালে বরগুনা সদর উপজেলা বিএনপির সভাপতি তালিমুল ইসলাম পলাশের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নেতা ফিরোজুজ্জামান মামুন, জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা সহ অনেকে। এ সময় বক্তারা দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এবার পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ। গভর্নরের মতামত ছাড়াই লস এঞ্জেলেসে ন্যাশনাল গার্ড মোতায়েনের বৈধতা চ্যালেঞ্জ করে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। আজ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গতকাল সান ফ্রান্সিসকো শহরের ফেডারেল আদালতে ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়কে আসামি করে এ মামলা দায়ের করা হয়। অভিযোগপত্রে বলা হয়, ক্যালিফোর্নিয়ার রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনা না করেই লস এঞ্জেলেসে ন্যাশনাল গার্ড ও সেনা মোতায়েনের মাধ্যমে ট্রাম্প সংবিধান বহির্ভূত কাজ করেছেন। এদিকে অভিবাসীদের ধরপাকড়ের প্রতিবাদে চতুর্থ দিনেও বিক্ষোভ হয়েছে লস এঞ্জেলেসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে 700 মেরিন সেনার পাশাপাশি আরও 2000 ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অস্ট্রিয়ার গ্রাস শহরের একটি বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে 10 জন নিহত হয়েছেন। সকালে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর গার্জের ড্রেইয়ার্সচুৎজেন গার্লস স্কুলে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় মেয়র এলকে কাহর এপিএ নিউজকে জানান, নিহতদের মধ্যে স্কুলের শিক্ষার্থী, কর্মচারী এবং হামলাকারী রয়েছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ওআরএফ জানিয়েছে, হামলার সময় অন্তত 1 ঘণ্টা স্কুলে তাণ্ডব চালানো হয় এবং এরপর বন্দুকধারী নিজেই আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদিকে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী কার্ল নেহামার এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েস্ট ইন্ডিজের টি-20 দলের সাবেক অধিনায়ক নিকোলাস পুরান। সবাইকে হতবাক করে মাত্র 29 বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। কিছুদিন আগে শেষ হওয়া আইপিএলে লখনৌ সুপার জায়ান্টের হয়ে একের পর এক বিস্ফোরক ইনিংস উপহার দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের এ মারকুটে উইকেট কিপার ব্যাটার। 2016 সালে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে অভিষেক হয় নিকোলাস পুরানের। দলটির পক্ষে সর্বোচ্চ 106 ম্যাচ ও সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। মাত্র 97 ইনিংসে 2275 রান করেছেন পুরান। এছাড়া টি-20তে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ 149 ছক্কার রেকর্ডও তার। সব মিলিয়ে যা আন্তর্জাতিক ক্রিকেটে পঞ্চম সর্বোচ্চ। আর্জেন্টিনার জাতীয় দল এখন আর শুধু লিওনেল মেসির ওপর নির্ভরশীল নয় বলে মন্তব্য করেছেন কোচ লিওনেল স্কালোনি। আগামীকাল বিশ্বকাপ বাছাই পর্বে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে বুয়েন্স আইরেসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
স্কালোনি বলেন, মেসি থাকুক বা না থাকুক দল এখন একই ছন্দে খেলতে পারে। এদিকে চোটের কারণে গত মার্চে উরুগুয়ের বিপক্ষে এবং চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে খেলতে পারেননি মেসি। তবে আগামীকাল মনুমেন্টাল স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে শুরু থেকেই মেসিকে মাঠে দেখা যাবে বলে নিশ্চিত করেছেন বিশ্বকাপ জয়ী এই কোচ। পুষ্টি চা নিবেদিত বিজয়ের রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। 4 দিনের সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক টার্নিং পয়েন্ট হতে পারে বললেন মির্জা ফখরুল। এবং 369 জন হাজি নিয়ে দেশে ফিরল হজের প্রথম ফিরতি ফ্লাইট। বিজয়ের রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজুম মুনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয়ের রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijtvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijtvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।